নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 2026 সালে বঙ্গোপসাগরের নীল জলরাশির নিচে যে নিঃশব্দ সাবমেরিন যুদ্ধ শুরু হয়েছে তার বীজ বপন করা হয়েছিল আজ থেকে 54 বছর আগে 1 ডিসেম্বরের মাঝরাতে। 1971 সালের ডিসেম্বর। দক্ষিণ এশিয়ায় তখন কেবল একটি দেশের স্বাধীনতার যুদ্ধ চলছিল না, বরং পর্দার আড়ালে চলছিল পরাশক্তিদের এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক দাবার খেলা। একদিকে আমেরিকার নিক্সন প্রশাসন আর চীন সমর্থন দিচ্ছিল পাকিস্তানকে, অন্যদিকে ভারতকে ব্যাকআপ করছিল সোভিয়েত ইউনিয়ন। ঠিক এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া পাকিস্তানের সবচেয়ে বড় আন্ডার ওয়াটার অ্যাসেট পিএনএস গাজী বঙ্গোপসাগরের শতফুট নিচে নিঃশব্দে অবস্থান নিচ্ছিল। তার লক্ষ্য কেবল ভারতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ছিল না, বরং লক্ষ্য ছিল পুরো বঙ্গোপসাগরের জিওপলিটিক্যাল কন্ট্রোল বা সমুদ্র সীমার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। কিন্তু 23 ডিসেম্বর মাঝরাতে বিশাখাপত্তনমের উপকূলে ঘটল এমন এক বিস্ফোরণ যা ওয়াশিংটন থেকে মস্কো পর্যন্ত পুরো সামরিক বিশ্বকে নাড়িয়ে দেয়, চিরতরে তলিয়ে যায় পাকিস্তানের সাবমেরিন শক্তি। আজ আমরা কোনো আবেগ বা সাধারণ ইতিহাস নয়, বরং আলোচনা করব 1971 সালের নৌযুদ্ধের সেই ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার এবং আন্ডার ওয়াটার জিওপলিটিক্স নিয়ে, যা আজও ডিফেন্স অ্যানালিস্টদের গবেষণার বিষয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর একটি লাইক অবশ্যই করে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 1971 সালের আগস্ট মাস। ভূ কৌশলগত দিক থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বড় লাইফলাইন ছিল পূর্ব পাকিস্তানের সমুদ্র ও নদী বন্দরগুলো। করাচি থেকে আসা সমস্ত অস্ত্র, রসদ এবং সৈন্য এই রুট দিয়ে আসছিল। ভারত ভালো করেই জানত সরাসরি যুদ্ধ শুরুর আগে এই লজিস্টিক চেইন বা সাপ্লাই রুট ধ্বংস করা না গেলে স্থলযুদ্ধে জয় অসম্ভব। কিন্তু আন্তর্জাতিক আইনের কারণে ভারত তখন সরাসরি পাকিস্তানের বন্দরে আক্রমণ করতে পারছিল না। তাই জন্ম নিল অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা গরিলা নৌকৌশল। ফ্রান্স থেকে ডিফেক্ট করা বা পালিয়ে আসা বাঙালি সাবমেরিনারদের নিয়ে তৈরি হলো নৌ কমান্ডো। 15 আগস্টের অপারেশন জ্যাকপট কোনো সাধারণ আক্রমণ ছিল না, এটি ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চরম নিদর্শন। শত শত কমান্ডোকে একযোগে স্ট্রাইক করার জন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়নি, কারণ তা পাকিস্তানি ইন্টেলিজেন্স ট্র্যাক করে ফেলত। তার বদলে ব্যবহার করা হলো ওপেন মিডিয়া, আকাশবাণী, কলকাতা রেডিও। 13 এবং 14 আগস্ট দুটি ভিন্ন বাংলা গানের লাইনে কোডেড মেসেজ বা সংকেত পাঠানো হয়। প্রথম সংকেত হিসাবে 13 আগস্ট বাজানো হয় আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এবং চূড়ান্ত সংকেত হিসাবে 14 আগস্ট বাজানো হয় আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি। এই গান দুটির রহস্যময় সিগন্যাল পাকিস্তানি গোয়েন্দারা বুঝতেই পারেনি। ফলাফল কি হয়েছিল জানেন? এক রাতেই পাকিস্তানের 26টি লজিস্টিক ও যুদ্ধজাহাজ সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং পাকিস্তান নৌবাহিনীর সাপ্লাই চেইন পুরো প্যারালাইজড হয়ে পড়ে। নদীবন্দর হারানোর পর পাকিস্তান তাদের শেষ এবং সবচেয়ে বড় ভূরাজনৈতিক চালটি চালল। তারা করাচি থেকে প্রায় 3000 মাইল দূরত্বের এক আত্মঘাতী মিশনে পাঠালো পিএনএস গাজীকে। গাজীর মিশন ছিল একটাই, ভারতের আইএনএস বিক্রান্তকে ধ্বংস করে বঙ্গোপসাগরে ভারতের নাভাল ব্লকেড বা নৌ অবরোধ ভেঙে দেওয়া। যদি গাজী সফল হতো তবে মার্কিন সপ্তম নৌবহর অনায়াসেই পাকিস্তানের সহায়তায় বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারত। কিন্তু গাজীর মুভমেন্টের খবর লিক হয়ে যায়। ভারতের নাভাল ইন্টেলিজেন্স জানতে পারে যে পাকিস্তানের আন্ডার ওয়াটার কিলার এগিয়ে আসছে। কিন্তু ভারতের সমস্যা ছিল তাদের আসল বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত তখন রিফিটিং, এবং সুরক্ষার জন্য আন্দামান দ্বীপপুঞ্জের দূরবর্তী এক সিক্রেট বেসে ছিল। গাজীকে বিশাখাপত্তনম থেকে দূরে রাখা ভারতের জন্য লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হয়ে দাঁড়ায়। এখানেই ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কৃষ্ণান ইতিহাসের অন্যতম সেরা ডিকয় স্ট্র্যাটেজি বা ছদ্মবেশের চাল চালেন। তিনি পুরনো এবং অকেজো জাহাজ আইএনএস রাজপুতকে আইএনএস বিক্রান্ত হিসাবে রেডিওতে প্রজেক্ট করা শুরু করেন। এমনকি গাজীর লিসেনিং পোস্টকে বিভ্রান্ত করার জন্য বিশাখাপত্তনমে ভুয়ো সিগন্যাল পাঠানো হয় যে বিক্রান্তের জন্য বিপুল
বিপুল পরিমাণ রেশন প্রয়োজন। পাকিস্তানি কমান্ড মনে করে বিক্রান্ত আসলেই বিশাখাপত্তনমে আছে। গাজী করাচি থেকে ভারতের পাতা সেই ট্যাকটিক্যাল ট্র্যাপ বা ফাঁদের দিকে এগিয়ে যেতে থাকে। 23 ডিসেম্বর মধ্যরাতে বিশাখাপত্তনমের মাত্র কয়েক মাইল দূরে গাজী চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এই পতনের পেছনের আসল সত্য কি জানেন? ভূ রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে এর তিনটি ব্যাখ্যা রয়েছে। প্রথম ডক্ট্রিন অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর দাবি অনুযায়ী আইএনএস রাজপুতের সোনার যখন জলের নিচে গাজীর উপস্থিতি ডিটেক্ট করে তখন তারা ডেপথ চার্জ ড্রপ করে। ভারতের দাবি তাদের প্রম্পট অ্যাকশনের কারণেই পাকিস্তানের আন্ডার ওয়াটার থ্রেট নিউট্রালাইজ হয়েছিল। দ্বিতীয় ডক্ট্রিন অর্থাৎ পাকিস্তানের সামরিক নথিপত্র অবশ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলে। তাদের মতে ভারতের কোনো বোমাই গাজীকে স্পর্শ করতে পারেনি। আসল ঘটনা হলো ভারত যুদ্ধ শুরু করার আগেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিশাখাপত্তনম পোর্টের মুখে মাইনফিল্ড তৈরি করছিল। গাজী যখন সেখানে মাইন লেইং করতে যায় তখন নিজের বা ভারতের পাতা মাইনের সাথে কলিশন বা সংঘর্ষে সাবমেরিনটি ব্লাস্ট হয়। তবে সবচেয়ে নির্ভরযোগ্য 3 নম্বর থিওরিটি আছে 2003 সালের ভারতীয় নেভির ডাইভিং মিশনের পর। গাজীর ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা যায় এর বাইরের স্টিল হাল অক্ষত, কিন্তু ফরওয়ার্ড টর্পেডো রুমটি ভেতর থেকে বাইরের দিকে ব্লাস্ট হয়েছে। মিলিটারি এক্সপার্টদের মতে দীর্ঘ যাত্রার কারণে সাবমেরিনের ব্যাটারি থেকে লিথিয়াম হাইড্রোজেন গ্যাস জমে যায়। এরপর কোনো স্পার্ক বা ইন্টারনাল শর্ট সার্কিট থেকে নিজস্ব টর্পেডোতে বিস্ফোরণ ঘটে, অর্থাৎ গাজীর নিজস্ব সিস্টেমই তার জন্য কাল হয়েছিল। আপনি এই তিনটি থিওরির মধ্যে কোনটিকে সবচেয়ে যৌক্তিক মনে করেন? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। গাজীর সলিল সমাধি 1971 সালের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং বঙ্গোপসাগরে পাকিস্তানের নাভাল ডিফেন্স সম্পূর্ণ ধসিয়ে দিয়েছিল। তবে ইতিহাস সেখানেই থেমে থাকেনি। 1971 সালের সেই আন্ডার ওয়াটার দাবার চালের প্রভাব বর্তমানের ভূ রাজনীতিতেও স্পষ্ট। পাকিস্তান নেভি আজ গাজীর সেই শূন্যস্থান পূরণ করতে চীনের সহায়তায় অত্যাধুনিক হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন বহর তৈরি করছে। অন্যদিকে ভারত তাদের সাবমেরিন ডক্ট্রিনকে আরও শক্তিশালী করে বিশাখাপত্তনম পোর্টকে নিউক্লিয়ার সাবমেরিনের প্রধান ঘাঁটিতে রূপান্তর করছে। সবচেয়ে বড় ভূ রাজনৈতিক শিফট এসেছে বাংলাদেশের ক্ষেত্রে। 1971 সালে যে দেশের কোনো নৌবাহিনী ছিল না, সেই বাংলাদেশ আজ কক্সবাজারের পেকুয়ায় বিএনএস শেখ হাসিনা নামক আধুনিক সাবমেরিন ঘাঁটি পরিচালনা করছে। এই ঘাঁটিটি বর্তমানে বঙ্গোপসাগরে ভারতের স্ট্র্যাটেজিক বাফারে এক নতুন সমীকরণ তৈরি করেছে। 1971 সালের সেই রাতে গাজীর জায়গায় আইএনএস বিক্রান্ত ধ্বংস হলে হয়তো আজকে দক্ষিণ এশিয়ার ম্যাপ এবং সমুদ্র সীমার নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভিন্ন হতো। সামরিক ইতিহাসের এই আন্ডার ওয়াটার দাবার চালে আপনার বিশ্লেষণ কি বলে? আপনার কি মনে হয় ভবিষ্যতে বঙ্গোপসাগরের সাবমেরিন রেস দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করবে? আপনার মতামত কমেন্টে জানান। ডিফেন্স এবং জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের এই এইজেস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো স্ট্র্যাটেজিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।